হ্যালো ভিউয়ার্স, অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন গত 4ই আগস্ট ২০২৫ সাল থেকে করবর্ষ ২০২৫-২৬ সালের জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রসেস শুরু হয়েছে। এই বছর সবাইকেই অনলাইনে আয়কর রিটার্ন সাবমিশন করতে হবে, অর্থাৎ সবার জন্যই অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তবে কিছু ব্যতিক্রম আছে, যারা চাইলে অফলাইনে তার ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে পারে। তো এটা নিয়ে বিস্তারিত আমি আমার এই ভিডিওতে আলোচনা করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকে আমরা কি আলোচনা করব? আজকে আলোচনা করব অ্যাসেসমেন্ট ট্যাবটা নিয়ে। যদি এখানে দেখেন আপনি অলমোস্ট ৭টার মতো ট্যাব আছে। তার মধ্যে ১ম ট্যাবটা হচ্ছে অ্যাসেসমেন্ট। অর্থাৎ এই অ্যাসেসমেন্ট ট্যাব বা এই অন্যান্য ট্যাবগুলো কিন্তু আপনি যখন অনলাইন ট্যাক্স রিটার্নে করবেন তখন কিন্তু দেখা যায় না। এটা আসলে অ্যাসেসমেন্টের ডিটেইলসটা দেওয়ার পরে বা অ্যাসেসমেন্ট রিলেটেড ইনফরমেশনটা দেওয়ার পরে এই ট্যাবগুলো ভিজিবল হয়। তো এই অ্যাসেসমেন্ট ট্যাবে যে ইনফরমেশনগুলো থাকে, এই ইনফরমেশনগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। সো অ্যাসেসমেন্ট ট্যাবে আমাদেরকে কিছু বেসিক ইনফরমেশন ইনপুট করা লাগে, যে আমার কোথা থেকে ইনকামটা হয়েছে, কোন কোন খাতে ইনকাম হয়েছে, এবং হচ্ছে আমার মেইন সোর্সটা কোথা থেকে হয়েছে, বা আমার অ্যাসেট কি কি অ্যাসেট আছে, দেশের বাইরে সম্পত্তি আছে কিনা ইত্যাদি রিলেটেড অনেক ডিটেলসই আমাদেরকে মানে মার্ক করতে হয় এই অ্যাসেসমেন্ট ট্যাবটাতে। তো চলেন আজকে আমরা এই অ্যাসেসমেন্ট ট্যাবটার A to Z আলোচনা করার চেষ্টা করি। আপনি যদি ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস নিয়ে কাজ করে থাকেন, তাহলে রেসপেক্টিভ লগুলার অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্ট ২০২৩, ভ্যাট অ্যাক্ট ২০১২ এবং কাস্টমস অ্যাক্ট ২০২৩ এর বিভিন্ন ধারা আপনার সবসময় প্রয়োজন হয়। এমনকি আইন ছাড়াও বিভিন্ন এসআরও, জেনারেল অর্ডার, রুলস বা বিধিমালা সম্পর্কে আমাদের জানতে হয়। আমরা যারা এই ফিল্ডে কাজ করি, আমাদেরকে প্রতিনিয়ত ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা ভ্যাট অ্যাক্ট, কাস্টমস অ্যাক্টের বিভিন্ন সংশোধনীগুলো সম্পর্কে আমাদেরকে আপডেট থাকতে হয়। তো আপনার যদি ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস নিয়ে জানার আগ্রহ থাকে, সেক্ষেত্রে আপনি আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমার ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনি আপনার মোবাইলের বা কম্পিউটারে গুগলে আসবেন। গুগলে এসে জাস্ট সার্চ করবেন সিএ রিপন লিখে। সিএ রিপন লিখে সার্চ করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আপনি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হবে। এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে দেখেন ইনকাম ট্যাক্স আছে, ভ্যাট আছে এবং কাস্টমস আছে। তো আপনার ইনকাম ট্যাক্স নিয়ে যদি জানার হয়, আপনি ইনকাম ট্যাক্সে ক্লিক করতে পারেন। ইনকাম ট্যাক্সে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে দেখেন আয়কর আইন ২০২৩ আছে, ইনকাম ট্যাক্সের শিডিউল আছে, অর্থাৎ আয়কর তফসিল আছে, টিডিএস রুলস আছে, ইনকাম ট্যাক্সের এসআরও গুলো আছে, ইনকাম ট্যাক্সের স্পেশাল অর্ডার আছে। এরকম বিভিন্ন সেকশন আছে, যেমন দান কর আইন আছে। দান কর আইনের বাংলা এবং ইংরেজি ভার্সন দুইটাই আছে। ইনকাম ট্যাক্সের কয়েকটা ফর্ম দেয়া আছে, ইনকাম ট্যাক্স নির্দেশিকা, ইনকাম ট্যাক্সের ক্ল্যারিফিকেশন এবং পরিপত্রগুলো দেয়া আছে। তো এখানে অনেকগুলো সেকশন দেয়া আছে। আপনার যে সেকশনটা দরকার আপনি সেই সেকশনে ক্লিক করলে সেই সেকশনটা আপনার সামনে ওপেন হবে। তো আমি আয়কর আইন ২০২৩ এ ক্লিক করলাম। সো আয়কর আইন ২০২৩ এ ক্লিক করার পরে এই আয়কর আইনের পেজটা আমার সামনে ওপেন হয়েছে। তো এখানে দেখেন আপনি এখানে অনেকগুলো ধারা দেয়া আছে, অর্থাৎ ধারা ভিত্তিক দেয়া আছে। আপনার যে ধারাটা দরকার, আপনি যে ধারাটা সম্পর্কে জানতে চাচ্ছেন, সেই ধারাটাতে ক্লিক করলে ধারাটা আপনার সামনে ওপেন হবে। তো এখানে দেখেন বাই ডিফল্ট এখানে ১০টা ধারা শো করা থাকবে। ১০টা এখানে যে দেখেন ১০ পর্যন্ত আছে। তো আপনি এটা চাইলে কাস্টমাইজ করতে পারবেন। এখানে ১০টা শো করতে পারবেন, ২৫টা শো করতে পারবেন, বা চাইলে আপনি ১০০টাও শো করতে পারেন। অর্থাৎ আপনি কয়টা ধারা দেখতে চাচ্ছেন অনের রো, সেটা এখানে আপনি কাস্টমাইজ করতে পারেন। ডান পাশে দেখেন একটা সার্চ বক্স আছে। আপনি এখান থেকে যেকোনো ধারা সার্চ করতে পারেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে সার্চটা বাংলায় করতে হবে। ধরেন যে আমি এখানে ১৬৩ লিখলাম। এই যে ১৬৩ ধারাটা দেখাচ্ছে। অর্থাৎ আপনার যে সেকশনটা দরকার সেই সেকশনটা আপনি চাইলে সার্চ করতে পারেন, তবে সার্চটা বাংলায় করতে হবে। আর আপনি যদি ভ্যাট সম্পর্কে জানতে চান, ভ্যাটে ক্লিক করবেন। ভ্যাটে ক্লিক করার পরে ভ্যাটের পেজটা ওপেন হবে। দেন এখানে মূল্য সংযোজন আইন ২০১২ পাবেন, এবং মূল্য সংযোজন করের যে বিধিমালা ২০১৬ সালের যে বিধিমালা সেটা পাবেন। আপনি বিডিএস এর রুলস পাবেন, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার অনুসারে বিডিএস এর রুলসগুলো আপনি পাবেন। ভ্যাটের তফসিলগুলো এখানে পেয়ে যাবেন, এবং ভ্যাট আইন ২০১২ সালের অধীনে যতগুলো এসআরও আছে সবগুলো এসআরও আপনি পেয়ে যাবেন। এছাড়া ভ্যাটের জেনারেল অর্ডার, ভ্যাটের কিছু ফর্ম দেয়া আছে। তো আপনার যে সেকশনটা বা যে রিলেটেড ইনফরমেশনটা দরকার, আপনি ওই জায়গাটাতে ক্লিক করলে রেসপেক্টিভ সেকশন বা রেসপেক্টিভ পেজটা আপনার সামনে ওপেন হবে, এবং আপনি আপনার মতো করে ব্রাউজ করতে পারবেন। আর আপনি যদি কাস্টমস সম্পর্কে জানতে চান, কাস্টমসে ক্লিক করার পরে কাস্টমস একটা দেখতে পারবেন। কাস্টমসের ফার্স্ট শিডিউল এবং সেকেন্ড শিডিউল দেয়া আছে। আপনারা জানেন কাস্টমসের ফার্স্ট শিডিউল হচ্ছে কাস্টমস ট্যারিফ। এছাড়া আপনি ডিউটি ক্যালকুলেটর দেয়া আছে, আপনি চাইলে ডিউটি ক্যালকুলেটর এটা ইউজ করতে পারেন। আর অপারেটিভ ট্যারিফ এবং কাস্টমস ট্যারিফ শিডিউল দেয়া আছে।
আমি এই ওয়েবসাইটটা নিয়মিতই আপডেট করি। আপনি সর্বশেষ আপডেটগুলো এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমরা যদি লাস্ট সংশোধনীর কথা বলি যে ফাইন্যান্স অর্ডিন্যান্স ২০২৫ সালের যে আপডেটগুলো আসছে বা এর পরবর্তীতে অর্থ সংক্রান্ত কতিপয় আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫ যেটা আসছে অর্থাৎ ২০২৫ সালের ৩৩ নং যে অধ্যাদেশ, সেই অধ্যাদেশ অনুসারে অর্থাৎ এই যে অধ্যাদেশটা যেটা দেখতেছেন, এই অধ্যাদেশ অনুসারে আপডেটগুলোও কিন্তু করা হয়েছে। অর্থাৎ আমার ওয়েবসাইটটা আপনি প্রতিনিয়তই আপডেট পাবেন। আশা করি ইনকাম ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস রিলেটেড আপনার লার্নিং এর ক্ষেত্রে এই ওয়েবসাইটটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে বা আপনার ডে টু ডে কমপ্লায়েন্স এর ক্ষেত্রেও এই ওয়েবসাইট ইফেক্টিভ হবে বলেই আশা করি। সো চলেন আমরা আমাদের আজকের আলোচনায় যাই। সো অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করার জন্য আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনলাইন ট্যাক্সের যে পোর্টাল আছে বা ই রিটার্নের যে পোর্টাল আছে ওই ই রিটার্নের পোর্টালে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্ট আপনি কীভাবে করবেন, রাইট? বা অ্যাকাউন্ট ক্রিয়েটটা কীভাবে করবেন বা রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন? তো রেজিস্ট্রেশন নিয়ে বা অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে বিস্তারিত আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি, যে ভিডিওটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আপনি যদি রেজিস্ট্রেশন করতে চান বা রেজিস্ট্রেশন রিলেটেড কোনো সমস্যায় পড়লে আপনি এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। আশা করি আপনার যত ধরনের সমস্যা রেজিস্ট্রেশন রিলেটেড সব ধরনের সমাধান এখানে পেয়ে যাবেন। সো আপনি যদি রেজিস্ট্রেশন করে না থাকেন, আমি আপনাদেরকে বলবো আপনারা এই ভিডিওটা দেখে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিয়ে আসেন। সো রেজিস্ট্রেশন করার পরে আপনি যদি লগ ইন করতে চান, আপনি ই রিটার্ন লিখে সার্চ করতে পারেন। ই রিটার্ন লিখে সার্চ করার পর সার্চ করার পরে ই রিটার্নের পোর্টালটা একদম শুরুতেই দেখাবে। আপনি ই রিটার্নে ক্লিক করার পরে ই রিটার্নের এই ল্যান্ডিং পেজটা ওপেন হবে। এখান থেকে ই রিটার্নটা আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? সিলেক্ট করার সময় আসলে দেখাবে আপনি কি রেজিস্টার্ড নাকি রেজিস্টার্ড না। তো আপনি রেজিস্টার্ড হলে এখানে ক্লিক করবেন। সো এই যে পেজটা আসতেছে, এখানে আসার পরে আপনি টিন নাম্বার দিবেন, আপনার যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন এবং আপনি ক্যাপচা কোড যেটা থাকে ক্যাপচা কোডটা দিয়ে আপনি সাইন ইন করবেন। ক্যাপচা কোড যদি বুঝতে অসুবিধা হয় আপনি এই জায়গা থেকে নিউ ক্যাপচা কোডটা জেনারেট করতে পারেন। তো দেখেন লগ ইন করার পরে এরকম একটা পেজ, ল্যান্ডিং পেজটা ওপেন হবে। এখানে হচ্ছে ই রিটার্নের ফার্স্ট পেজটা হচ্ছে এটা। এখানে আপনার নামটা থাকবে। আপনি এখান থেকে চাইলে প্রোফাইল চেঞ্জ করতে পারেন। এখানে অ্যাসেসমেন্ট ইয়ার থাকে, বর্তমানে ২টা অ্যাসেসমেন্ট ইয়ার আছে, ২৪-২৫ এবং হচ্ছে ২৫-২৬। তো বাই ডিফল্ট এটা ২৫-২৬ই থাকবে। যে অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য আমরা এখন ট্যাক্স রিটার্নটা সাবমিশন করব ৩০শে নভেম্বরের মধ্যে, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার ২৫-২৬। অ্যাসেসমেন্ট ইয়ার ২৫-২৬ মানে হচ্ছে আয় বর্ষ ২৪ এবং ২৫, মানে 1 জুলাই ২০২৪ থেকে ৩০শে জুন ২০২৫ পর্যন্ত আপনার যত ধরনের আয় হয়েছে ওই আয়ের জন্য আপনি অ্যাসেসমেন্ট ইয়ার ২৫-২৬-এ এসে ট্যাক্স রিটার্নটা জমা করতেছেন, রাইট? তার মানে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যত ধরনের আয় সেটা হচ্ছে 1 জুলাই ২৪ থেকে ৩০শে জুন ২৫ পর্যন্ত যত ধরনের আয় হয়েছে ওই আয়গুলোই কিন্তু আপনি এখন কি করবেন, ইনপুট করবেন বা ট্যাক্স রিটার্নে ইনপুট করবেন এবং ওই বেসিসে আপনি ট্যাক্সটা দিবেন। তো ইনকাম ইয়ারের পরের ১২ মাসটাকে বলা হয় অ্যাসেসমেন্ট ইয়ার। তো ইনকাম ইয়ার হচ্ছে জুলাই টু জুন। তো আমাদের এই অ্যাসেসমেন্ট ইয়ার, বর্তমানে অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ২৫-২৬। এখানে দেখেন হোম ট্যাব আছে, সাবমিশন ট্যাব আছে আর ট্যাক্স রেকর্ডের ট্যাব আছে। তো ট্যাক্স রিটার্ন সাবমিশনের জন্য আমরা রেগুলার ই রিটার্ন এই জায়গাটাতে ক্লিক করব। সো রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে এরকম একটা পেজ আপনার সামনে ওপেন হবে। আপনি যদি এখানে মোটা দাগে দেখেন ৪টা জিনিস আছে। আমি যদি একটু জুম কমাই তাহলে দেখেন এখানে অ্যাসেসমেন্ট ইনফরমেশন একটা ট্যাব আছে, বা আমি যদি বলি অ্যাসেসমেন্ট ইনফরমেশন একটা পার্ট আছে, ট্যাব না। দেন হচ্ছে হেডস অফ ইনকামের একটা পার্ট আছে এবং ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের একটা পার্ট আছে, আর একটা হচ্ছে ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম একটা পার্ট আছে। টোটাল এই ফার্স্ট পেজে ৪টা পার্ট আছে। এই ৪টা পার্টের নিয়ে আমরা কথা বলবো এবং ৪টা পার্টের ইনফরমেশনগুলো ফিল আপ করার চেষ্টা করব। তো আপনি যদি এখানে দেখেন অ্যাসেসমেন্ট ইনফরমেশনে এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে দেয়া লাগবে। আমরা যদি শুরুতে দেখি রিটার্নের স্কিম নিয়ে বলা আছে, অর্থাৎ রিটার্ন স্কিম বলতে আপনি সেলফ, এটা সবসময় সেলফই হবে এবং আপনাকে এখানে কোনো কিছু এডিট করার অপশন আপনার নাই। দেন অ্যাসেসমেন্ট ইয়ার দেওয়া আছে, অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে ২৫-২৬। দেখেন আপনি এই অ্যাসেসমেন্ট ইয়ারটা এখানে অলরেডি সিলেক্ট করে রেখেছেন। এখানে যেটা সিলেক্ট করছেন বাই ডিফল্ট সেম জিনিসটাই এখানে দেখাবে। আপনি এখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না। আপনি যদি চান এখানে চেঞ্জ করতে পারেন। আপনি যদি আগের অ্যাসেসমেন্ট ইয়ারে রিটার্ন সাবমিশন করতে চান, ধরেন যে আমি ২৪-২৫ দিলাম, আমাকে কনফার্মেশন চাচ্ছে আপনি কি আসলে চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। আমি চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে দেখেন কি আসতেছে, ওনারা আমাকে আরেকটা জায়গায় নিয়ে যাচ্ছে, নতুন করে আবার ওপেন হচ্ছে। দেন এখানে আবার ২টা জিনিস আসছে। আমি যদি চাই এখন ২৪-২৫ সালের জন্য আমি চাইলে রিভাইজ রিটার্নও দিতে পারবো সেকশন ১৮০ অনুসারে। তো আমি যেটা অ্যাসেসমেন্ট নিয়ে যেটা দেখাচ্ছি, আমি যদি ধরেন যে ২৫-২৬-এ যাই, আমাকে বলতেছে রেগুলার ই রিটার্নে যখন আপনি যাচ্ছেন এখানে সে বলতেছে যে এই যে ২৫-২৬ অটোমেটিক্যালি আসছে। এখানে দেখেন কোনো কিছু চেঞ্জ করার অপশান কিন্তু নাই। অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ারটা আপনি আসলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। আপনাকে এখান থেকে বলতে যেটা বুঝাচ্ছি, এই যে
এই জায়গা থেকে আপনি অ্যাসেসমেন্ট ইয়ার চেঞ্জ করতে পারবেন না। আপনাকে অ্যাসেসমেন্ট ইয়ার যদি চেঞ্জ করতে হয় এখানেই চেঞ্জ করতে হবে, অর্থাৎ এখানে যেটা সিলেক্ট করবেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। দেন হচ্ছে ইনকাম ইয়ার, আমাদের দেশে ইনকাম ইয়ার 12 মাসের হয়, অর্থাৎ জুলাই টু জুন। এই 1 জুলাই 24 থেকে 30 জুন 2025ই থাকবে। তো আপনি যেহেতু ব্যক্তি শ্রেণীর জন্য আসলে ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে আসছেন, বা আমি যদি বলি স্বাভাবিক ব্যক্তির জন্য, সেক্ষেত্রে আসলে এটা অ্যাজ ইট ইজই রেখে দেবেন, অর্থাৎ 1 জুলাই 24 থেকে 30 জুন 25 রেখে দিতে হবে। এরপরে দেখেন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। এটা কি? এটা আসলে আমাদের দেশে ট্যাক্স পারপাস কারা রেসিডেন্ট না, এটা নিয়ে বলা আছে। তো আমি যদি আসলে মানে একটু বলার চেষ্টা করি আমাদের দেশে কারা রেসিডেন্ট বা কারা রেসিডেন্ট না ট্যাক্স পারপাস। সো আমাদের দেশের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ফর ইন্ডিভিজুয়াল পিপল, মানে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে এরকম রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটা ডিটারমাইন হয় এরকম। আপনি যদি বাংলাদেশে 1 জুলাই থেকে 30 জুন যে সময়টা, হ্যাঁ আপনার অর্থাৎ এই বছরের জন্য হচ্ছে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025, এই সময়টাতে আপনি যদি বাংলাদেশে 90 দিনের কম কেউ যদি বাংলাদেশে অবস্থান করে তাহলে সে হচ্ছে নন রেসিডেন্ট হয়ে যাবে। রাইট, সে হবে নন রেসিডেন্ট হয়ে যাবে। তবে 90 দিনের বেশি কিন্তু 183 দিনের কম যদি হয় তাহলে তার লাস্ট 4 বছরে দেখতে হয়, লাস্ট 4 বছরে সে 365 দিনের বেশি বাংলাদেশে ছিল কিনা। যদি বাংলাদেশে থাকে তাহলে সে ট্যাক্স পারপাস, আবার আমি বলতেছি আমরা ট্যাক্স পারপাস রেসিডেন্সিয়াল স্ট্যাটাস শিখতেছি, অর্থাৎ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস তখন ট্যাক্স পারপাস রেসিডেন্ট হয়ে যাবে। আর একটা হচ্ছে 183 দিনের বেশি যদি কেউ বাংলাদেশে থাকে সেও রেসিডেন্ট হয়ে যাবে। ধরেন যে বাংলাদেশে অনেক ফরেনাররা কাজ করে, কোনো একজন ফরেনার, ধরেন যে একজন চাইনিজ, উনি বাংলাদেশে লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে অর্থাৎ 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 এই সময়টাতে উনি যদি 183 দিন বা তার বেশি বাংলাদেশে অবস্থান করে তাহলে সে রেসিডেন্ট হয়ে যাবে, ট্যাক্স পারপাস রেসিডেন্ট হয়ে যাবে। আর যদি 90 দিনের কম হয় সেক্ষেত্রে নন রেসিডেন্ট, অর্থাৎ প্রথমটা দ্বিতীয়টা একদম স্ট্রেট কাট, 90 দিনের কম নন রেসিডেন্ট, 183 দিনের বেশি রেসিডেন্ট। কিন্তু ভেজালটা হচ্ছে মাঝখানেরটা, আপনি 90 দিনের বা কেউ একজন 90 দিনের বেশি আছে কিন্তু 183 দিনের কম, ইন দ্যাট কেস দেখতে হবে সে প্রিসিডিং 4 ইয়ার্সে অর্থাৎ বিফোর 4 বা লাস্ট 4 ইয়ার্সে সে 365 দিন বাংলাদেশে ছিল কিনা, তাহলে সে রেসিডেন্ট হয়ে যাবে। এটা বাই ডিফল্ট রেসিডেন্ট থাকবে, আমরা রেসিডেন্টই সিলেক্ট করব। তো রেসিডেন্ট সিলেক্ট করার আমরা কিছু লয়ের ক্লজটা দেখলাম। আরেকটা কথা, এটা আসলে কোথায় বলা আছে, মানে এটা তো আমি আলোচনা করলাম, এটা আসলে সেকশন 2 এর 45-এ বলা আছে, মানে ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 2 এর দফা 45-এ কথাগুলো বলা আছে। তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরো আপগ্রেডেড হবে। ওকে, সো এই হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, অর্থাৎ এখানে মাত্র 4টা ইনফরমেশন আমাকে দেওয়া লাগতেছে। দেন হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 6ষ্ঠ তফসিলের অংশ 1 অনুসারে অনেকগুলো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম দেয়া আছে, ব্যক্তির জন্য দেয়া আছে, কোম্পানির জন্য বা অন্যান্য অনেকের জন্যই দেয়া আছে। এসআরওর মাধ্যমেও ট্যাক্স এক্সেম্পশন হয়, নো ডাউট। আইনে আমরা দেখি যে 6ষ্ঠ তফসিলের অংশ 1-এ মূলত এই জিনিসগুলো দেয়া থাকে, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। তো কারো যদি এরকম 100% ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থাকে তাহলে উনি ইএসএ টিক চিহ্ন দিবে। এখানে এখানে দেখেন এই ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নিয়ে আমি আমার একটা আলাদা ভিডিও আসবো, এখানে আমি ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো আমি এখন ইএস দিচ্ছি, মানে কারো যদি ফুললি ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম থাকে, যেমন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা যে পেনশনটা পায় এটা 100% এক্সেম্পটেড, তো তারা কোথায় দেখাবে? তারা এখানে দেখাবে। এরপরে ধরেন যে সাপোজ আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আপনি একদম প্রাইভেট সার্ভিস হোল্ডার, আপনি যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানি থেকে আপনি ধরেন যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের পেমেন্ট পেয়েছেন, মানে চাকরি ছেড়ে দিয়েছেন বা আপনার সেপারেশন হয়েছে, হ্যাঁ, বা আপনি রিটায়ারমেন্টে গিয়েছেন। ইন দ্যাট কেস আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন বা সেপারেশন হবে, আপনার ওই প্রভিডেন্ট ফান্ড থেকে, মানে আপনার অর্গানাইজেশনের যে প্রভিডেন্ট ফান্ড ছিল ওই প্রভিডেন্ট ফান্ড যদি রিকগনাইজ হয়, ওইখান থেকে যে টাকাটা দেওয়া হয় সেটা আসলে ট্যাক্স এক্সেম্পটেড। হ্যাঁ, যখন ফাইনাল পেমেন্ট করা হয় তাহলে সেটা কোথায় দেখাবেন? সেটা আসলে এই জায়গাটাতে আসবে। এরকম আরও অনেকগুলো এক্সেম্পটেড ইনকাম আছে, এগুলো নিয়ে ডিটেলস আমরা পরে একটা ভিডিওতে কথা বলবো। কারো যদি এরকম 100% এক্সেম্পটেড কোনো ইনকাম থাকে তাহলে আপনাকে ইএসএ টিক চিহ্ন দিতে হবে। 100% ট্যাক্স এক্সেম্পটেড ইনকামগুলো জানতে হলে আপনাকে কি জানতে হবে? 6 শিডিউলের অংশ 1 জানতে হবে। তো আপনি আমার ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন, ওইখানে ডিটেলস দেওয়া আছে এবং আপডেটও করা আছে। সো আপনি প্রয়োজন মনে করে দেখে নিতে পারেন। তো আমরা অবশ্যই এটা নিয়ে আলাদা একটা ভিডিও করব। এখন দেখেন হেডস অফ ইনকাম। হেডস অফ ইনকামের যেটা হচ্ছে আমাদের দেশের ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 30 অনুসারে, ধারা 30 অনুসারে আপনার আমার যত ধরনের আয়ই হোক না কেন, বা আপনার আত্মীয় স্বজন বা যাই হোক আপনার আশেপাশে যারা আছে যত লোক যত ধরনের ইনকামই করুক না কেন, ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে এটাকে 7টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। কয়টা ক্যাটাগরিতে? 7টা ক্যাটাগরিতে। দেখেন এই 7টা 1 2 3 4 5 6 7, এই 7টা আয় এখানে একটার পর একটা বলা আছে। যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, প্রথমটা এটা কি? এটা হচ্ছে বেতন খাতে আয়। আপনি কোথাও চাকরি করতেছেন, আপনি চাকরি করার কারণে যে আয়টা হয় এটা বেতন খাতে আয়। যিনি ব্যবসা করেন তার কিন্তু এই আয় থাকবে না।
তো ধরেন ধরেন যে আপনি একটা প্রাইভেট সার্ভিস হোল্ডার, তাহলে আপনি আপনার যে বেতন খাতের আয়ের জন্য এখানে টিক চিহ্ন দিবেন, এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে। এরপর দেখেন ইনকাম ফ্রম রেন্ট, এটা কাদের, যাদের ধরেন যে ফ্ল্যাট আছে, ফ্ল্যাট ভাড়া দিয়ে ওনার যে আয়টা হয় সেটা হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট। বা কারো ধরেন যে সাপোজ ফ্যাক্টরি আছে, উনি ফ্যাক্টরি ভাড়া দিচ্ছে, এটা একটা রেন্টাল ইনকাম, এটা ইনকাম ফ্রম রেন্ট। বা কারো মেশিনারি আছে, মেশিনারি ভাড়া দিচ্ছে, সেটা ইনকাম ফ্রম রেন্ট। তো এটা বোঝাচ্ছে যে কারো যদি এই ধরনের রেন্টাল ইনকাম থাকে তাহলে সে ইনকাম ফ্রম রেন্ট এখানে এই যে টিক চিহ্ন দিবে বা মার্ক করবে। দেন হচ্ছে এগ্রিকালচারাল ইনকাম, কারো এগ্রিকালচারাল ইনকাম থাকতে পারে যে সে আলু উৎপাদন করে বা পটেটো উৎপাদন করে, মানে যেটা বললাম আলু উৎপাদন করে, বা ধরেন যে টমেটো উৎপাদন করতেছে, বা ধরেন যে ধান উৎপাদন করতেছে। তো এই ক্ষেত্রে এই উৎপাদন থেকে তার যে আয়টা হবে বা কৃষিকাজ রিলেটেড যে আয়টা হবে সেটা ইনকাম ফ্রম এগ্রিকালচারে যাবে। এখন দেখেন আপনার যদি এগ্রিকালচারে ইনকাম না থাকে আপনি টিক চিহ্ন দিবেন না, যার আছে সেই টিক চিহ্ন দিবে। আমরা ডিটেলসে বলতেছি, অর্থাৎ আপনার এই ধরনের কোনো ইনকাম থাকলে আপনি মার্ক করবেন, আদারওয়াইজ আপনার এটা আনমার্কই থাকবে বাই ডিফল্ট, আপনার কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। দেন হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস, আপনার যদি কোনো বিজনেস থাকে আপনাকে এটাকে টিক চিহ্ন দেওয়া লাগবে। দেন আপনার ক্যাপিটাল গেইন যদি থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দিবেন। ক্যাপিটাল গেইন কি? ক্যাপিটাল গেইনটা হচ্ছে ধরেন যে আপনার কোনো একটা সম্পত্তি আপনি যে দামে কিনেছেন তার থেকে বেশি দামে বিক্রি করতেছেন, এটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আমাদের দেশে ক্যাপিটাল গেইনের সবচেয়ে বড় দুইটা উদাহরণ হইলো ল্যান্ডের ক্ষেত্রে, যে আপনি যে টাকায় ল্যান্ডটা কিনেছেন সেটা কিন্তু কি হয়, আপনি যখন বিক্রি করতেছেন বেশি দামেই বিক্রি করে, কারণ ল্যান্ডের ভ্যালু অ্যাপ্রিসিয়েশন হয়েছে। আপনি 10 লাখ টাকায় একটা জমি কিনেছেন, কিছুদিন পরে সেটা 15 লাখ টাকায় বিক্রি করলেন, তাহলে 5 লাখ টাকাটা হচ্ছে ক্যাপিটাল গেইন। আরেকটা উদাহরণ হচ্ছে শেয়ার মার্কেটে, আপনি যে শেয়ারটা কিনতেছেন সেটা আপনি বেশি দামে বিক্রি করলেই কি হয়, শেয়ারের লাভ হয়, তাহলে শেয়ার বিজনেসের লাভ মানে এটা ক্যাপিটাল গেইন। কারণ আপনি একটা শেয়ার সে 22 টাকায় কিনতেছেন, দেন 25 টাকায় বিক্রি করতেছেন, তাহলে 3 টাকা হচ্ছে ক্যাপিটাল গেইন। তার মানে ক্যাপিটাল গেইন রিলেটেড কারো যদি ইনকাম থাকে, মানে সম্পত্তি, মানে যখন কেউ বিক্রি করে সেটা যদি কস্ট প্রাইস থেকে বেশি দামে বিক্রি করা হয় সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল গেইন। তাহলে ক্যাপিটাল গেইন যদি কারো থাকে সেখানে, তাহলে আপনাকে এই জায়গাটাতে টিক চিহ্ন দিতে হবে। দেন হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটা বাই সবারই আছে বলা যায়। এটা কি? এটা হচ্ছে ধরেন যে ব্যাংক ইন্টারেস্ট, আপনার এটা ব্যাংকে কিছু টাকা জমা আছে, সেখান থেকে আপনি একটা ইন্টারেস্ট পেয়েছেন, বা আপনার ইসলামিক প্রিন্সিপাল অনুসারে আপনি সেখান থেকে একটা প্রফিট পেয়েছেন, তাহলে এই জিনিসগুলো আসলে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসে। বা আপনার একটা এফডিআর আছে, ওই এফডিআর এর ইন্টারেস্ট আপনি এখানে দেখাইতে হবে। আপনার ডিপিএস আছে, যদি থাকে ডিপিএস এর ইন্টারেস্টটা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসবে। আর একটা খুবই কমন সঞ্চয়পত্র, আমাদের যাদের সঞ্চয়পত্র আছে, সঞ্চয়পত্র যদিও ফাইনাল ট্যাক্সের মধ্যে, আমরা সঞ্চয়পত্র যখন আলোচনা করব, মানে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট যখন আলোচনা করব, সঞ্চয়পত্র নিয়ে ডিটেলস কথা বলবো, তাহলে সঞ্চয়পত্রের কারো যদি ইনকাম থাকে সেটাও ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যেই আসে। তার মানে এই জন্য ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট খুবই খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন এটার বাংলা হচ্ছে যে আর্থিক পরিসম্পদ থেকে আয়, অর্থাৎ আপনার এমন কোনো যদি আর্থিক পরিসম্পদ থাকে এবং এখান থেকে যদি কোনো আয় হয় তাহলে আপনাকে এখানে মার্ক করতে হবে। দেন হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্সটা কি? এমন কোনো ইনকাম যেটা উপরের 6টাতে আপনার ম্যাচ করতেছে না, বা উপরের 6টা কোনোটাতে আপনি ফেলতে পারতেছেন না, অ্যাকোমোডেট করতে পারতেছেন না, ইন দ্যাট কেস আপনি ইনকাম ফ্রম আদার সোর্সে এটাকে পার করতে হবে, ইনকাম ফ্রম আদার সোর্সে দেখাইতে হবে। তো তার মানে কি বললাম, আমাদের দেশে যত ধরনের ইনকাম হয় সব ধরনের ইনকামকে 7টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই 7টা ক্যাটাগরি কোথায় বলা আছে? সেকশন 30-এ বলা আছে। এই সেকশন 30 অনুসারে 7টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। এই 7টা ক্যাটাগরি এখানে সিরিয়ালি দেওয়া আছে। তো এই 7টা ক্যাটাগরি নিয়ে আলাদা ভিডিও আমাদের চ্যানেলে আসবে, আপনি এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো না। তো এখানে দেখেন আমরা একটা জিনিস মানে আলোচনা করি না, সেটা হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার। আসলে আপনার ইনকাম ইয়ারে ট্যাক্সেবল ইনকাম আছে কিনা, আমরা ইয়েস, বাই ডিফল্ট ইয়েস আছে, আমরা ইয়েস এ দিয়েছি। অনেক সময় কারো যদি এরকম হয়, মানে কারো যদি এরকম হয় কারো ট্যাক্সেবল ইনকামই নাই, সেক্ষেত্রে উনি নো সিলেক্ট করতে পারে। তবে এই নো সিলেক্ট করাটা আসলে আমি যদি বলি একদমই ইনকাম নাই এরকম লোক খুঁজে পাওয়াটা ডিফিকাল্ট হবে। হ্যাঁ থাকতে পারে হয়তো এক দুজন, বা কারো থাকতে পারে যে ঠিক আছে তার আসলে ট্যাক্সেবল ইনকাম নাই, হইতেও পারে। সেক্ষেত্রে কারো যদি এরকম হয় সেক্ষেত্রে আপনি নোতে দিতে পারেন। তবে আমি মনে করি যে আপনার যদি একটা একটা ব্যাংক অ্যাকাউন্টও থাকে, আপনি ব্যাংক অ্যাকাউন্টে মানে বছরে 2বার ইন্টারেস্ট দেওয়া হয়, সেটা 1 টাকা দেওয়া হইলো বা 5 টাকা হইলো, এটাও কিন্তু আপনার এক ধরনের ইনকাম। তো আপনি এই যে নো সিলেক্ট করার আগে ভালো করে একটু বুঝে নেবেন, এটা যাতে আপনার মিস ডিক্লারেশন না হয়। কারণ আপনি যখন নো সিলেক্ট করতেছেন এটা সামথিং লাইক জিরো রিটার্নের মতো পর্যায়ে চলে যাচ্ছে, যে ঠিক আছে আপনার কোনো ধরনের আয় নাই। যখনই আপনার কোনো ধরনের আয় নাই, আপনি দেখেছেন এনবিআর থেকে বলা হয়েছে জিরো রিটার্ন বলতে কোনো মানে রিটার্ন বা এই ধরনের কোনো কিছু আমাদের দেশে আইনে এক্সিস্ট করে না। আপনি যদি আমার লাস্ট বছরের ভিডিওগুলো দেখেন আমি জিরো রিটার্ন নিয়ে কোনো ভিডিওই করি নাই। কেন? আমার বাই কনসেপচুয়ালি এটা আসলে হয় না, কারণ একটা লোকের যে কোনো ইনকাম থাকতে পারে। বাই একটা একটা ধরেন যে
একটা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেও টিউশনি করে কিছু টাকা কামায়, রাইট? তাহলে দেখেন এটা একটা এক ধরনের ইনকাম, তাহলে তারও ইনকাম না এটা বলাটা তো ঠিক না। আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, আপনি যখন অনলাইনে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতেছেন, আপনার ট্যাক্স রিটার্ন আপনি করতে পারেন বা আপনি কোনো লয়ারের হেল্প নিতে পারেন, যে জানে তার হেল্প নিতে পারেন। দিন শেষে মাথায় রাখতে হবে আপনাকে এটা একটা লিগ্যাল জিনিস, এবং এখানে কোনো মিস ডিক্লারেশন, মিস ইনফরমেশন যাওয়া উচিত না। আপনি যদি কোনো মিস ইনফরমেশন দেন বা কোনো কিছু হাইড করেন, ইন ফিউচার আপনি ঝামেলায় পড়বেন। অথরিটি আপনাকে পেনাল্টি করতে পারে, ইভেন আপনার মানে আরো কঠিন অবস্থার মুখোমুখি আপনাকে মানে ফেস করা লাগতে পারে হয়তোবা। তো ইন দ্যাট কেস আমি সবসময় বলবো এখানে কোনো জিনিস হাইড করা যাবে না, আপনার ইনকাম যেটা সেটাই আপনাকে দেখাইতে হবে। ইনকামে কোনো জিনিস হাইড করা এটা ঠিক না, আপনি যেটা আপনার ইনকাম হয় সেটাই দেখাইতে হবে, এবং কোনো ধরনের অ্যাসেট এগুলো আসলে আনডিসক্লোজ করা বা ডিসক্লোজ না করা কখনোই উচিত না। ওকে, এখন যদি আমরা বলি যে এই 7টা ইনকামের পাশাপাশি আমাদের দেশে আরো কিছু ইনকামকে ক্যাটাগরাইজ করা আছে আলাদাভাবে, সেটা আসলে ইনকাম ট্যাক্স অ্যাক্টেই করা আছে, সেকশন 31-এ করা আছে। এটা করা আছে 30-এ আর এটা করা আছে 31-এ। তো এখানে যেটা বলতেছে, ধরেন যে আপনার একটা পার্টনারশিপ ফার্ম আছে, তাহলে এই পার্টনারশিপ ফার্ম থেকেও তো আপনার একটা আয় থাকতে পারে, সেটাকে ইনকাম ফ্রম বিজনেসে না বলে আপনাকে অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম হিসেবে আপনার যে আয় সেটা এখানে দেখাইতে হবে। মানে আপনার পার্টনারশিপ বিজনেসের আয়টাকে আপনি ইনকাম ফ্রম বিজনেসে বলতে পারবেন না, এটা না বলে আপনাকে কি বলতে হবে, অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, এখানে আসলে টিক চিহ্ন দেওয়া লাগবে। এরপরে অ্যাজ এ মেম্বার অফ এ এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন। এওপির এখানে পুরো মিনিংটা হচ্ছে এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, অর্থাৎ ব্যক্তি সংঘ। অনেক মানে কয়েকজন মিলে আপনি একটা ব্যক্তি সঙ্গ করলেন, কোন একটা উদ্দেশ্যে এই কাজটা করতেছেন, কোন একটা উদ্দেশ্যে, এটা হইতে পারে কমার্শিয়াল, হইতে পারে নন কমার্শিয়াল। নন কমার্শিয়ালই বেশি হয়, দাতব্য প্রতিষ্ঠান বা যে কোনো কারণে আপনি একটা অ্যাসোসিয়েশন অফ পার্সন করেছেন। এই অ্যাসোসিয়েশন অফ পার্সনে তখন আপনি একজন মেম্বার, রাইট? এই মেম্বার হিসেবে আপনার আয়ের যে পোর্শন সেটাও আপনার ইনকাম ট্যাক্স রিটার্নে আনতে হবে। যদি কারো এরকম থাকে তাহলে আপনাকে এখানে টিক চিহ্ন দিতে হবে। পার্টনারশিপের যেরকম আপনার ফার্মের মানে পার্টনারশিপ ফার্ম আছে, ওই ফার্মে আপনার যে আয়টা সেটা এখানে আনতে হয়, ঠিক একই রকম ভাবে অ্যাসোসিয়েশন অফ পার্সনের ক্ষেত্রে এটা আনতে হয়। এরপরেটা হচ্ছে ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ। এটা কিরকম, আমরা যারা রেসিডেন্ট বাংলাদেশি আছি, আমাদেরকে হচ্ছে ওয়ার্ল্ড ইনকামের উপরে ট্যাক্স দিতে হয়। মানে কি, মানে হচ্ছে আপনার দেশে যে ইনকাম এবং দেশের বাইরের যে ইনকাম, সবগুলো ইনকাম মিলে টোটাল ইনকামের উপরে আপনি বাংলাদেশে ট্যাক্স দেওয়া লাগবে আপনাকে। অর্থাৎ ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, আপনার বাংলাদেশের বাইরে যদি কোনো ধরনের ইনকাম আর্ন হয়, ওই ইনকামটা আপনার এই ট্যাক্স রিটার্নে দেখাইতে হয়। তো কারো যদি এরকম দেশের বাইরে ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনাকে এই জায়গাটাতে টিক চিহ্ন দিতে হবে। এরপরেটা হচ্ছে স্পাউস ওর মাইনর চাইল্ডের ইনকাম। দুইটা জিনিস, একটা হচ্ছে স্পাউস মানে হাজব্যান্ড হলে ওয়াইফের, ওয়াইফ হলে হাজব্যান্ডের, এরকম। তো এখানে যেটা হয়েছে যে ঠিক আছে, স্পাউস মানে ধরুন যে স্বামীর ক্ষেত্রে ওয়াইফ সে আলাদাভাবে ট্যাক্স রিটার্ন সাবমিশন করে না, দেখেন নিচে বলা আছে নট অ্যাসেসড সেপারেটলি। মানে এখানে স্পাউস বা মাইনর চাইল্ড যিনি আছেন উনি যদি সেপারেটলি অ্যাসেসড না হয়ে থাকে, তাহলে ওই স্পাউসের ইনকামটাও কিন্তু কি হয়, আপনার ইনকামের সাথে যোগ হয়ে যাবে, আপনাকে তার ইনকাম সহ কিন্তু ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতে হবে। তো এক্ষেত্রে এরকম দুইটা ক্যাটাগরি আছে, মানে দুইটা হয়, একটা হচ্ছে স্পাউস এবং মাইনর চিলড্রেন। ধরেন যে সাপোজ আপনি আপনার ছেলেকে কিছু টাকা দিয়েছেন, সে জমা একটা এফডিআর করেছে, ইভেন আপনার ওয়াইফের ক্ষেত্রে হইতে পারে উনি এফডিআর করেছে বা উনি ডিপিএস করেছে, ওই ডিপিএস বা এফডিআর এর ইনকামটা কিন্তু আপনার ফাইলে আসা উচিত, যেহেতু সে তার আপনার উপর ডিপেন্ডেন্ট এবং তার ইনকামটা সেপারেটলি অ্যাসেসড হয় না। তো এটাও সেকশন 31-এ বলা আছে। তো 31 অনুসারে এরকম 4টা ইনকাম হচ্ছে আমাদের দেশে রয়েছে, তার মানে উপরে 7টা নিচে 4টা, টোটাল 11টা টাইপের ইনকাম আমরা দেখি। দেন এই পাশে একটা ইনকাম আছে ট্যাক্স এক্সেম্পটেড, 12টা ইনকাম, ঠিক আছে। সোফার 12টা ইনকাম দেখলেন। দেন আরেকটা ইনকাম হচ্ছে ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম। মানে কি, মানে হচ্ছে যে স্বেচ্ছায় আপনার ইনকামটা ডিসক্লোজ করা। তার মানে ডিসক্লোজ করা মানে কি, কখনো না মানে কোনো না কোনো সময় এটা হাইড হয়েছিল। ধরেন যে আপনার একটা অ্যাসেট যেটা আগে আপনি দেখান নাই, কোনো কারণে এটা দেখানো হয় নাই, এটা আনডিসক্লোজ অবস্থায় আছে, রাইট? এটাকে এখন ডিসক্লোজ করতে হবে, এটা অপ্রদর্শিতভাবে আছে, মানে এটা ইনকাম ট্যাক্সে দেখানো হয় নাই। মানে কি, এটা ওয়ান কাইন্ড অফ মানে টু সাম এক্সটেন্ট এটা ইলিগাল মানি। তো ইলিগাল অ্যাসেট বা আমরা যদি বলতে পারি অপ্রদর্শিত সম্পত্তি। এখন দেখেন এই অপ্রদর্শিত সম্পত্তি আপনি যদি দেখাইতে চান, তাহলে আপনাকে এই ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম এই হেডটা দিয়ে যাইতে হবে। এখানে আপনাকে টিক চিহ্ন দেওয়া লাগবে। টিক চিহ্ন দিলে দেন আপনি ফার্স্ট শিডিউল অনুসারে, মানে অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্টের ফার্স্ট শিডিউলে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, কিছু নিয়ম দেওয়া আছে, কারা কারা এটা করতে পারবে, কারা করতে পারবে না, এবং এখানে পেনাল্টি কি হবে, এই সবগুলো জিনিস দেওয়া আছে কোথায়, ইনকাম ট্যাক্স অ্যাক্টের ফার্স্ট শিডিউল অনুসারে। এই ফার্স্ট শিডিউল অনুসারে কেউ যদি তার মানে এর আগে যে অ্যাসেটটা দেখানো হয় না সেটা যদি উনি এখন
অ্যাসেটটা দেখাইতে চায় বা কোনো একটা ইনকাম দেখানো হয় না, ইনকামটা দেখাইতে চায়, সেক্ষেত্রে উনি এই জায়গাটাতে টিক চিহ্ন দিবে। তাহলে দেখেন আমরা এখানে সবগুলোতে টিক চিহ্ন দিয়েছি, এটা একটা ইম্প্যাক্ট আমরা একটু পরে দেখব। দেখেন এখানে দুইটা বাটন আছে, একটা হচ্ছে সেভ ড্রাফট আর একটা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনি সেভ ড্রাফট দিলে এখানে যে ইনফরমেশনগুলো আপনি মানে যতটুকু আপনি মার্ক করেছেন বা যতটুকু আপনি ফিল আপ করেছেন ততটুকু সেভ হবে এবং আপনি এই পেজেই থাকবেন। আর যখনই সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন আপনার সেভ হবে, অ্যাট দ্য সেম টাইম পরের পেজে চলে যাবে। যেমন এই যে দেখেন আমরা পরের পেজে চলে আসছি। এখানে দেখেন এখানেও আপনার তিনটা মানে টাইপ আছে বা তিনটা পার্ট আছে। আমি যদি বলি এডিশনাল ইনফরমেশন, IT10B এর রিকোয়ারমেন্টস, আর একটা হচ্ছে ট্যাক্স রিবেট রিলেটেড। তো এখানে দেখেন আপনার ধরেন যে এই জায়গাটাতে এসে আপনার মনে হয়েছে আগেরটাতে আপনি ভুল করেছেন কোনো জিনিস, তাহলে সেক্ষেত্রে এই যে ব্যাক অপশন আছে, আপনি চাইলে ব্যাকে যেতে পারেন, এখানে ক্লিক করলে ব্যাকে চলে আসবে আবার। ঠিক আছে, দেন আমরা আবার আসলাম, অর্থাৎ যে কোনো পর্যায়ে বা যে কোনো সময় আপনি চাইলে ব্যাকে যেতে পারেন। ঠিক আছে, আর যতটুকু সেভ করতেছেন অতটুকু কিন্তু সেভ হয়ে যাচ্ছে। ধরেন যে সাপোজ আমার এখন আর টাইম নাই, আমি এখন আর এটা ফিল আপ করতে চাচ্ছি না, আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে, এখন আমি এখান থেকে যদি লগ আউট করে বের হয়ে যায়, যতটুকু আমি ফিল আপ করেছি ততটুকুই থেকে যাবে, আপনাকে নতুন করে আবার ফিল আপ করতে হবে না। অর্থাৎ এখানে এটা যতটুকু আপনি সেভ করেছেন ততটুকুই সেভ হিসেবে থেকে যাবে, পরবর্তীতে যখন ওপেন করবেন ওই জায়গা থেকে আপনি আবার স্টার্ট করতে পারেন। ওকে, তো তাহলে আমরা নতুন পেজটা যেটা আসলাম, এখানে এডিশনাল ইনফরমেশনে দেখেন আপনাকে প্রথমে বলতে হবে যে আপনার মেইন সোর্স অফ ইনকাম কোথা থেকে আসছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, এখানে প্রতিটার পাশে দেখেন একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে। দেখেন কোশ্চেন মার্ক, আপনি যখন কোশ্চেন মার্কে ধরতেছেন দেখেন কিছু মেসেজ বক্স আসতেছে, অর্থাৎ কি বুঝাই, যেমন যে পার্সন উইথ ডিসেবিলিটি দিয়ে কি বুঝাই এটা বুঝাচ্ছে, ট্যাক্স রিবেটের এটা দিয়ে কি বুঝাচ্ছে, দেখেন কিছু একটা ইনফরমেশন আসতেছে। অর্থাৎ আপনার কখনোই যদি কোনো কনফিউশন থাকে, ইন দ্যাট কেস আপনি অনেকের হেল্প নিতে পারেন, নো ডাউট। এর পাশাপাশি আপনি এখানে এসেও দেখতে পারেন যে আসলে কি বুঝাচ্ছে। দেখেন আপনার জন্য কিছু মেসেজ অলরেডি এনবিআর দিয়েছে, যেটা আপনার জন্য হেল্পফুল হবে। আপনি এই জায়গাটাতে এসে হেল্প নিতে পারেন যে আসলে কি বুঝাচ্ছে। ঠিক আছে, সো আমরা লোকেশনে, এই যে লোকেশনের এখানে যদি ধরি, বলতেছে যে রেজিস্টার্ড অ্যাড্রেস অফ ইউর বিজনেস। আপনি যদি বিজনেসের জন্য ফিল আপ করে থাকেন তাহলে এটা রেজিস্টার্ড অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, মানে রেজিস্টার্ড অ্যাড্রেসটা কোথায় সেটা সিলেক্ট করতে হবে। অর ইউর লিভিং অর ওয়ার্ক প্লেস, আপনার লিভিং প্লেসটা অথবা আপনার ওয়ার্ক প্লেসটা, অর দ্য লোকেশন অফ ইউর ট্যাক্স জুরিসডিকশন, অথবা আপনার ট্যাক্স জুরিসডিকশনের লোকেশন ডিউরিং দ্য ইনকাম ইয়ার। ইনকাম ইয়ারে আপনার যে ট্যাক্স জুরিসডিকশন ছিল ওই জুরিসডিকশনের লোকেশন, অথবা আপনার বিজনেসের অ্যাড্রেস, অথবা আপনার লিভিং প্লেস, অথবা আপনার ওয়ার্ক প্লেসটাকে এখানে ওনারা মানে রেফার করতেছে। তো আমরা যদি দেখি, ধরেন যে এটার আসলে এই মানে আপনার সোজা কথা আসলে আপনার ট্যাক্স জুরিসডিকশন কোথায়, আমরা সহজেই বলি, ধরেন যে আপনি কোথায় ট্যাক্স রিটার্নটা জমা দিবেন ওই এরিয়াটা আপনি সিলেক্ট করেন। এখানে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন আছে, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন আছে, দেন হচ্ছে আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশন আছে। আপনার জন্য অ্যাপ্লিকেবল যে এরিয়াটা বা এনি আদার সিটি কর্পোরেশন আছে, এর বাইরে এরিয়াটা হচ্ছে এনি আদার এরিয়া, ওই জিনিসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আর এটার বেসিসে কিন্তু আপনার কী হবে, মিনিমাম ট্যাক্সের ব্যাপারটা ডিটারমাইন হবে। আমাদের দেশে বর্তমানে মিনিমাম ট্যাক্স হচ্ছে 3টা ক্যাটাগরির জন্য অ্যাপ্লিকেবল হয়। একটা হচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম, মানে ঢাকা বোথ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জন্য 5,000 টাকা, আদার সিটি কর্পোরেশনের জন্য 4,000 টাকা, আর এনি আদার এরিয়ার জন্য 3,000 টাকা। ঠিক আছে, তো ওই যে মিনিমাম ট্যাক্স সেটা কিন্তু এখান থেকে আসলে মানে আপনার এই সিলেকশনের উপর নির্ভর করেই ডিটারমাইন হবে। তো এখানে এই জন্যই কোনো ভুল ইনফরমেশান দেওয়া উচিত না। সো আপনার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেই এরিয়াটা আপনি সিলেক্ট করবেন এখান থেকে। তো আমি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন সিলেক্ট করলাম। দেন হচ্ছে দেখেন এখানে বলা হচ্ছে যে অ্যারাউন্ডেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা যারা আছে আমাদের দেশে, তারা হচ্ছে তাদের ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে 5 লাখ টাকা। অর্থাৎ আমরা যারা আছি জেনারেল পিপল, আমাদের ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে বর্তমানে 3.5 লাখ টাকা। অর্থাৎ 25-26 কর বর্ষের জন্য ইনকাম ট্যাক্সের রেটটা কোথায় দেওয়া ছিল, ফাইন্যান্স অ্যাক্ট 24-এ অলরেডি দেওয়া ছিল, রাইট। তো ওইখান থেকে আমরা যদি দেখি, দেখেন এই 1 জুলাই 25 তারিখে যে আরম্ভ করবর্ষ, অর্থাৎ করবর্ষ বা অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর জন্য যেটা বলা আছে 3.5 লাখ টাকা, মানে আমার আপনার জন্য ট্যাক্স ফ্রি লিমিট হচ্ছে 3.5 লাখ টাকা। হোয়ার অ্যাজ এটা হচ্ছে গ্যাজেটেড যুদ্ধরত মুক্তিযোদ্ধাদের জন্য এটা হচ্ছে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। তাহলে একজন মানে যুদ্ধহত মুক্তিযোদ্ধা, গ্যাজেটেড ভুক্ত যুদ্ধহত মুক্তিযুদ্ধ, উনি যখন ওনার ট্যাক্স রিটার্নটা ফিল আপ করবে, উনি হচ্ছে এই জায়গাটাতে ক্লিক করবে। উনি ক্লিক করার পরে দেখেন ওনাকে গ্যাজেট নাম্বারটা চাচ্ছে, যে ঠিক আছে আপনি যুদ্ধহত মুক্তিযুদ্ধ হলো, আপনাকে গ্যাজেট নাম্বারটা এখানে দেয়া লাগবে। দেখেন দ্য সিরিয়াল নাম্বার অফ দ্য গ্যাজেট ইন হুইচ ইউর নেম ইজ লিস্টেড অ্যাজ এ অ্যারাউন্ডেড ফ্রিডম ফাইটার, অর্থাৎ ওই গ্যাজেটের সিরিয়াল নাম্বারটা, মানে গ্যাজেটের সিরিয়াল নাম্বারটা এখানে দিতে হবে। ঠিক আছে, আমি এটাকে আবার আনচেক করতেছি। দেন হচ্ছে পার্সন উইথ ডিজেবল,
ডিজেবিলিটি মানে হচ্ছে আপনার যারা ডিজেবল রয়েছে তাদের জন্য হচ্ছে আমাদের দেশের আইনে যেটা হচ্ছে এই যে আমি যদি এখান থেকে দেখাই এই যে প্রতিবন্ধী স্বাভাবিক ব্যক্তি কর্তা তাদের জন্য হচ্ছে করমুক্ত আয়ের সীমা হচ্ছে 4,75,000 টাকা। তাহলে এটা কিভাবে ডিটারমাইন হবে? একজন প্রতিবন্ধী ব্যক্তি উনি যদি তার ট্যাক্স রিটার্নটা ফিল আপ করতে আসে, উনি এখানে এই যে পার্সন উইথ ডিজেবিলিটিতে ক্লিক করবে, ক্লিক করার পরে ওনার একটা রেফারেন্স নাম্বারটা দেওয়া লাগবে, মানে উনি যে ডিজেবল সেখানে একটা কি থাকে, সার্টিফিকেট থাকে। দেখেন কি বলা আছে, দ্য ইস্যু নাম্বার অফ দ্য সার্টিফিকেট ইস্যুড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি থেকে ওনাকে যে সার্টিফিকেটটা দেওয়া হয়েছে ওই সার্টিফিকেটের রেফারেন্স নাম্বার এবং সার্টিফিকেটের ডেটটা দেওয়া লাগবে যারা ডিজেবল তাদের ক্ষেত্রে। তাহলেই উনি এই যে 4,75,000-এর যে ট্যাক্স ফ্রি লিমিটটা এনজয় করতে পারবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আমি এটাকে আবার আনচেক করতেছি। দেন হচ্ছে যে ক্লেম বেনিফিট অ্যাজ এ প্যারেন্ট ও লিগেল গার্ডিয়ান ও ডিজেবল, মানে কারো যদি আসলে ডিজেবল চাইল্ড থাকে তাহলে প্রতি ডিজেবল চাইল্ডের জন্য 50,000 টাকা করে ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। এই যে ঘতে বলা আছে এটা প্রত্যেক প্রতিবন্ধী ব্যক্তির জন্য মানে করমুক্ত আয়ের সীমা 50,000 টাকার অধিক হয়। ধরেন যে সাপোজ নর্মালি এটা 3.5 লাখ টাকা, এখন কারো যদি ডিজেবল চাইল্ড থাকে সেটা হয়ে যাবে 4 লাখ টাকা। বা মহিলাদের ক্ষেত্রে আমাদের দেশে ট্যাক্সের লিমিট হচ্ছে 4 লাখ টাকা, ট্যাক্স ফ্রি লিমিট। তাহলে এটা ওনার যদি ডিজেবল চাইল্ড থাকে এটা হয়ে যাবে 4.5 লাখ টাকা। বা দেখা যাচ্ছে যে আপনার 5 লাখ টাকারটা 5,50,000 হয়ে যাবে, অর্থাৎ এটা বাড়বে, মানে 50,000 টাকা করে বাড়বে। ঠিক আছে, তো এখানে দেখেন এই জন্যই হচ্ছে আপনার আপনি যদি এরকম থাকে যে নেম অফ চাইল্ড, মানে একটা যে ফার্স্ট চাইল্ডের আপনি নাম লিখবেন, তার ডিজেবিলিটি রেফারেন্স নাম্বার দিবেন এবং ডেট লিখবেন। এবং আপনার যদি চাইল্ড বেশি থাকে সেক্ষেত্রে এই যে চাইল্ড 2, দেন হচ্ছে 2টা চাইল্ডের জন্যই নেওয়া যায়। দেখেন এর বেশি চাইল্ড কিন্তু আপনি নিতে পারবেন না, অর্থাৎ ম্যাক্সিমাম 2টা চাইল্ডের জন্যই আপনি হচ্ছে এই বেনিফিটটা পাবেন। অর্থাৎ আপনার প্রতি চাইল্ডের জন্য 50,000 টাকা করে, ডিজেবল চাইল্ডের জন্য 50,000 টাকা করে ট্যাক্স ফ্রি লিমিটটা বাড়ার যে ব্যাপারটা সেটা প্রতিটা চিলড্রেনের জন্য পাওয়া যায়। তো এটা হচ্ছে যাদের জন্য অ্যাপ্লিকেবল আপনারা সেটা দিতে পারেন। আচ্ছা, আরেকটা কথা যেটা যে দেখেন এখানে কি বলা আছে, 3.5 লাখ টাকা তো সবার জন্য, আর মহিলা করদাতা বা 65 বছরের জন্য হচ্ছে 4 লাখ টাকা। এখন আপনি বলতে পারেন যে আসলে স্যার সবই তো দেখাইলেন কিন্তু মহিলা করদাতার তো এখানে কোনো কিছু নাই। দেখেন এটা ব্যাপারটা আসবে টিন থেকে। আপনি যখন টিনটা জেনারেট করেছেন সেখানে আপনাকে অবশ্যই মেল বা ফিমেল ক্যাটাগরি সিলেক্ট করার মানে লাগছিল, রাইট? যখন আপনি টিনটা জেনারেট করেছেন ওইখানে যদি আপনার মেল থাকে অটোমেটিক্যালি এখানে মেল হিসেবে ট্রিট হবে, বাকি ইনফরমেশনগুলো ওইভাবেই যাবে, এবং ফিমেল হলে এটা ফিমেল হিসেবে ট্রিট হবে। আর আপনার ওইখানে আপনি যখন টিনটা জেনারেট করেছেন সেখানে আপনার ডেট অফ বার্থ দেওয়া লাগছিল, ওই ডেট অফ বার্থ অনুসারেই এই 65 বছরের ব্যাপারটাও ক্যাপচার হয়ে যাবে। অর্থাৎ প্রথমটা অটোমেটিক্যালি সিস্টেম এটা কি করবে, ক্যাপচার করবে। আর এই তৃতীয় লিঙ্গের ব্যাপারটা আসলে এখনও আমরা যদি দেখি স্পেসিফিক্যালি আসলে আসে নাই। হ্যাঁ, তো আপনার এই ক্ষেত্রে আসলে মানে তৃতীয় লিঙ্গের ব্যাপারটা এখানে আমরা দেখতেছি নাই, প্রতিবন্ধীদের এখানে দেয়া আছে। আর যে মানে যুদ্ধ তো মুক্তিযুদ্ধটা তো দেয়া আছে 50,000 টাকার অধিক, এটাও কিন্তু এখানে দেয়া আছে। সো এই হচ্ছে আমি যদি বলি এডিশনাল ইনফরমেশনের ডিটেলস। তো এখান থেকে আমরা যে কাজটা আমাদের জন্য যেটা দরকার সেটা আমরা সিলেক্ট করেছি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। এখন আসেন ট্যাক্স রিবেট। ট্যাক্স রিবেট কি? ট্যাক্স রিবেট হচ্ছে আপনি যদি অ্যালাউড জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করেন, হ্যাঁ, আপনি যদি অ্যালাউড জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি ট্যাক্স রিবেট পাবেন বা ট্যাক্স ছাড় পাবেন। সেটা কি? সেটা আসলে কোথায় কোথায় আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ট্যাক্স ছাড় পাওয়ার জন্য, রাইট? সেটা আসলে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আসলে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করতে পারেন। এর বাইরে আপনি চাইলে আসলে ভিডিও না দেখে আপনি 6 শিডিউলের পার্ট 3-এ আমার ওয়েবসাইট থেকে 6 শিডিউলের পার্ট 3-এ গিয়েও আপনি দেখে নিতে পারেন, বা আপনার কাছে যে বইটা আছে সেখান থেকেও দেখে নিতে পারেন যে আসলে কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে আপনি ট্যাক্স রিবেট পাবেন। আমরা ইনভেস্টমেন্ট মানে করলে আমরা এটা ট্যাক্স ছাড় পাই। ঠিক আছে, তো এই ট্যাক্স ছাড় যদি আমি ক্লেম করতে চাই সেক্ষেত্রে আমাকে ইএসএ টিক চিহ্ন দিতে হবে। আর আমি যদি মানে ক্লেম করতে না চাই সেক্ষেত্রে আমি নোতে টিক দিব। তো আমি ইএসএ টিক চিহ্ন দিচ্ছি, রাইট? এখন আসেন IT10B। IT10B মানে কি? IT10B মানে হচ্ছে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট। আপনাকে আসলে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট জমা দেয়া লাগবে কিনা, কাদেরকে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট জমা দিতে হয়, কাদেরকে জমা দিতে হয় না, সেটা ডিটেলসে আমি এখন যে ভিডিওটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি ডিটেলস আলোচনা করেছি। ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইভেন আই বাটনও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই ভিডিওটা আমি আলোচনা করার চেষ্টা করেছি কাদের জন্য এটা ম্যান্ডেটরি আর কাদের জন্য ম্যান্ডেটরি না।
তো এখানে যাক আমি এটা আবার ডিটেলস এখানেও আলোচনা করব, যেহেতু এটা আমাদের আলোচনার সাবজেক্ট হিসেবে আছে। এখানে দেখেন প্রথমে যেটা হচ্ছে গ্রস ওয়েলথ 50 লাখ টাকা, মানে কি? এটা হচ্ছে আসলে আইনে বলা আছে, কারো যদি মোট সম্পত্তি গ্রস মানে হচ্ছে মোট মোট সম্পত্তি যদি 50 লক্ষ টাকার উপরে হয়, তাহলে আপনাকে অবশ্যই IT10B সাবমিশন করতে হবে। অ্যাজ পার ল আপনাকে IT10B মানে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট সাবমিশন করতে হবে। তার মানে কারো সম্পত্তি যদি 50 লক্ষ টাকার উপরে থাকে। এখন এটা কোন ডেটে? আপনি যেদিন ট্যাক্স রিটার্ন জমা দিতেছেন ওই ডেটে? না, ওই ডেটে না, এটা হচ্ছে 30শে জুন 2025-এ। 30শে জুন 2025 সালে, মানে জাস্ট লাস্ট ডে অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনার যদি মোট সম্পত্তির পরিমাণ 50 লক্ষ টাকার উপরে হয়, তাহলে অবশ্যই আপনাকে IT10B ফিল আপ করতে হবে। আপনি IT10 ফিল আপ না করে পারবেন না। IT10B ম্যান্ডেটরি না, কারোর জন্য ম্যান্ডেটরি, আবার কারোর জন্য ম্যান্ডেটরি না। তো কাদের জন্য ম্যান্ডেটরি সেটা এখানে বলতেছে। এই জন্য বলতেছে যে আপনার সম্পত্তি কি ভাই 50 লাখ টাকার উপরে, যদি ইএসএ টিক চিহ্ন দেন তখন আপনার জন্য এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। এরপরে আপনার কি মোটর গাড়ি আছে? আপনার যদি মোটর গাড়ি থাকে, মানে আপনার গাড়ি যদি থাকে, 4 চাকার গাড়ি যদি থাকে, আপনার সিডেন কার যদি থাকে, সেক্ষেত্রে আপনি ইএসএ টিক চিহ্ন দিবেন। আর যদি না থাকে নোতে দিবেন। এরপর অফশোর প্রপার্টি মানে দেশের বাইরে আপনার সম্পত্তি আছে কিনা। আপনার যদি দেশের বাইরে সম্পত্তি থাকে ইএসএ টিক চিহ্ন দিবেন, যদি না থাকে নোতে টিক চিহ্ন দিবেন। এরপর হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর, আপনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর কিনা। অনেকে দেখবেন নিজের কোম্পানি নিজেই শেয়ার ওন করে, অ্যাট দ্য সেম টাইম পরিচালক হিসেবে কাজ করে, এদেরকে শেয়ার হোল্ডার ডিরেক্টর বলা হয়। আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হিসেবে কাজ করেন, তাহলে আপনাকে ইএসএ টিক চিহ্ন দেওয়া লাগবে। ঠিক আছে, আমি সবগুলো ইএসএ টিক চিহ্ন দিচ্ছি, যেহেতু আমরা অ্যাসেসমেন্টের ট্যাবটা ভালো করে শিখতে আসছি। এরপরে দেখেন হাউস প্রপার্টি ইন সিটি কর্পোরেশন এরিয়া, মানে সিটি কর্পোরেশন এরিয়াতে আপনার সিটি কর্পোরেশন এরিয়ায় কোনো হাউস প্রপার্টি আছে কিনা। আপনার যদি সিটি কর্পোরেশন এরিয়ায় হাউস প্রপার্টি থাকলে আপনি ইএসএ টিক চিহ্ন দিবেন। দেন বলতেছে আপনার যখনই আপনি ইএসএ দিচ্ছি, দেখেন আমি যখন দিচ্ছি এখানে কিন্তু এক্সট্রা একটা ট্যাব নাই। আমি যখন ইএসএ টিক চিহ্ন দিচ্ছি, দেখেন এখানে আলাদা আরেকটা মেসেজ বক্স ওপেন হয়েছে বা ফিল্ড ওপেন হয়েছে। কি আসতেছে? বলতেছে এরিয়া অফ হাউস প্রপার্টি সিটি কর্পোরেশন এরিয়ায়। আপনি যে বলতেছেন যে আপনার হাউস প্রপার্টি আছে কোথায়? সিটি কর্পোরেশন এরিয়াতে। সেটার এরিয়া কত? সেটা কত হাজার? সে 5,000 স্কোয়ার ফিট না 2,000 স্কোয়ার ফিট? এসএফটিতে দিতে বলতেছে, দেখছেন স্কোয়ার ফিটে দিতে বলতেছে। এটা স্কোয়ার ফিটে আপনাকে দেওয়া লাগবে। সে আমি 2,000 স্কোয়ার ফিট দিলাম, যে ঠিক আছে সিটি কর্পোরেশন এরিয়ায় 2,000 স্কোয়ার ফিটে কি আছে? হাউস আছে। তাহলে দেখেন এখানে এখানে সবগুলো আমরা ইয়েস দিয়েছি। আচ্ছা একটা জিনিস দেখেন, আমি সবগুলো নো দিচ্ছি, খেয়াল করেন। আমি সবগুলো যখন নো দিচ্ছি, আমার এই যে দেখেন একটা জিনিস, ইয়েসে দিলাম, নো দিলাম। আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, এই যে এখানে দেখেন আমি এটা ইয়েস দেওয়ার সাথে সাথে অনেক জিনিস চলে যাচ্ছে। আমি যখন এটা নো দিচ্ছি, দেখেন নতুন একটা জিনিস আসছে, খেয়াল করেন। আবার আমি ইয়েস দিলাম, দেখেন এটা নাই, আবার নো দিলাম। দেন বলতেছে যে আপনার জন্য IT10B ম্যান্ডেটরি না। মানে যেহেতু আমার কোনো কিছুই ফিল আপ হয় নাই, তাহলে বলতেছে যে, মানে ফিল আপ হয় নাই বলতে এখানের কন্ডিশনগুলো কোনোটাই ফিল আপ হয় নাই। এই জন্য বলতেছে আপনার জন্য অ্যাসেট এবং লাইবিলিটি স্টেটমেন্ট ম্যান্ডেটরি না। স্টিল আপনি সাবমিশন করতে চান? যদি ইয়েসে দেন সাবমিশন, মানে IT10B মানে হচ্ছে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্টটা আসবে, না হয় আসবে না। ধরেন যে আমি নো দিলাম, খেয়াল করেন আমি নো দেওয়ার সাথে সাথে আমাকে যেটা বলতেছে আপনার অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ কত আপনাকে বলতে হবে। খেয়াল করেন এখানে এখানে এই যে বলতেছে যে আমি যদি মেসেজ বক্সটা ধরি, কি বলতেছে দেখেন, এন্টার দ্য অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ অ্যাজ অন দ্য লাস্ট ডে অফ দ্য ইনকাম ইয়ার। ওই যে যেটা কথা বললাম 30শে জুনে আপনার কত টাকা গ্রস ওয়েলথ ছিল। গ্রস ওয়েলথ ইজ জেনারেলি দ্য এগ্রিগেট অফ দ্য কস্ট ভ্যালু অফ অ্যাসেট। ওরা একটা মেসেজ বলতেছে যে গ্রস ওয়েলথটা হচ্ছে জেনারেলি এগ্রিগেট টোটাল অ্যামাউন্ট কিসের? কস্ট ভ্যালু অফ অ্যাসেট, ফেস ভ্যালু অফ ইনভেস্টমেন্টস, অ্যাডভান্স মেড ফর অ্যান অ্যাসেট, পজিটিভ ব্যালেন্স অফ অল অফ ইউর অ্যাকাউন্টস ইনক্লুডিং বিও অ্যাকাউন্টস অ্যান্ড মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। অর্থাৎ আপনার যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে সেটার ব্যালেন্সও কিন্তু এখানে আসবে, কারণ বিকাশে আপনার যে টাকাটা আছে সেটাও কিন্তু আপনার সম্পত্তি, রাইট? এরপরে বলতেছে ইন দ্যাট কেস অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ উইল বি শোন ইন নিউজ সার্টিফিকেট। আপনার এই কেসে আপনার অ্যামাউন্ট অফ গ্রস ওয়েলথ আপনার ট্যাক্স সার্টিফিকেটে শো হবে। তো আমি 3 লাখ দিলাম, দেখেন 3 লাখ দিয়ে 7 কন্টিনিউতে যখন যাচ্ছি, এখানে দেখেন অ্যাসেট লাইবিলিটির কোনো ট্যাব নাই। আছে অ্যাসেট লাইবিলিটির কোনো ট্যাব নাই, কিন্তু আমি যখন আবার এখানে এসে আমি কি করতেছি দেখেন, এখানে আমি ইএসএ দিলাম যে আমার জন্য ম্যান্ডেটরি না, তাও আমি সাবমিশন করব। এরপর আমি 7 কন্টিনিউ দেখছি, দেখছেন অ্যাসেট লাইবিলিটির একটা ট্যাবটা চলে আসছে। ঠিক আছে, তো এই অ্যাসেসমেন্ট ট্যাবের সাথে অনেক জিনিস জড়িত। তো আমরা যেটা করেছি, ফার্স্ট এই পেজটা ফিল আপ করেছি, দেন এই পেজটা ফিল আপ করেছি, রাইট? এখানে আমরা সবগুলো এখন ইয়েস দেবো, খেয়াল করেন সবগুলো ইয়েস দেবো।
বুঝার জন্য আমরা সবগুলো যেহেতু শিখতে আসছি সব ইয়েস দিয়ে শিখে আপনার জন্য যদি অ্যাপ্লিকেবল না হয় আপনি দিবেন না, অসুবিধা নাই। সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। দেখেন এখানে এসে বিশাল অনেকগুলো ট্যাব আসছে। এখন ট্যাবগুলো ওপেন হয়েছে। দেখেন ট্যাবগুলো এখন ভিজিবল হয়েছে। 7টা ট্যাব আছে। অ্যাসেসমেন্ট একটা ট্যাব, ইনকাম একটা ট্যাব, রিবেট একটা ট্যাব, এক্সপেন্ডিচার একটা ট্যাব, অ্যাসেট এবং লাইবিলিটিস একটা ট্যাব, ট্যাক্স পেইমেন্ট একটা ট্যাব এবং রিটার্ন ভিউ একটা ট্যাব। টোটাল 7টা ট্যাব। এর মধ্যে এতক্ষণ আমরা যা কাজ করেছি অ্যাসেসমেন্ট ট্যাবটা নিয়ে কাজ করেছি। অ্যাসেসমেন্ট ট্যাবে আমি যেহেতু সবগুলো ইনকাম সিলেক্ট করেছি, মনে আছে সবগুলো ইনকাম, এই যে দেখেন এখান থেকে শুরু করছিলাম, ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম ইয়েস দিয়েছিলাম। এই জন্য কি হয়েছে জানেন, এইখানে এই যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম দেখছেন, এখানে এই ট্যাবটা আসছে। এখানে দেখেন ট্যাব কয়টা, একটা ট্যাব, দুইটা ট্যাব, মানে ইনকামের অধীনে সাব ট্যাব অনেকগুলো আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আসছে টোটাল। ট্যাক্স এক্সেম্পটেড ইনকামের জন্য এই ট্যাবটা আসছে। কোথায়, আমি যখন এখানে এই যে এখানে ইএস সিলেক্ট করছি বিদে এটা আসছে। আমি এখন একটা কাজ করি, আমি আসলে সবগুলা মানে মানে সহজে দেখানোর জন্য আমরা এখন এগুলা হাইড করি, একটা একটা করে আমি আপনাদেরকে দেখাবো না। হাইড বলতে আমি আনমার্ক করতেছি, হ্যাঁ, বা আনচেক করতেছি। তো দেখেন আমি কি করেছি, আমি শুধুমাত্র ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম ইয়েস রেখেছি, আর ট্যাক্সেবল মানে ইনকাম বা হেডস অফ ইনকামে এখানে আমি শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা রাখছি, একটা মাত্র হেড মার্ক করেছি। এখন আমি 7 কন্টিনিউ দিচ্ছি। দেন হচ্ছে দেখেন এখানে এবারে আসেন, অনেক ছোট হয়ে গেছে দেখছেন, শুধু দুইটা ট্যাব আসছে। একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আর একটা হচ্ছে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। দেখছেন, তার মানে আমি যদি এখানে এখানে আমি যদি এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আনসিলেক্ট করি, খেয়াল করেন আমাকে কিন্তু এই যে আমাকে বলতেছে যে ভাই আপনি এখানে বলছেন আপনার ইনকাম আছে, কোনোটা তো সিলেক্ট করেন না। এখানে কিন্তু এই যে 7 কন্টিনিউ নিচ্ছে না, বলতেছে প্লিজ সিলেক্ট হেড অফ ইনকাম। দেখছেন, তো অর্থাৎ আপনাকে এখানে কিন্তু 7 কন্টিনিউ নিচ্ছে না। তাহলে আমি যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এই জন্য আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সিলেক্ট করলাম, এবং এখানে কয়টা হেড আসছে, দুইটা হেড, এমপ্লয়মেন্ট একটা হেড আসছে আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম একটা হেড আসছে। তার মানে ব্যাপারটা বুঝেন, আমি যখন এখানে এই যে নো দিতেছি, মানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকামে নো দিতেছি, তখন দেখেন সেম জিনিসই, এখন আর কোনো এক্সেম্পটেড ইনকামের কিছু নাই, শুধু একটাই ট্যাব আসছে ইনকামের অধীনে, সাব ট্যাব আসছে একটা, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। অর্থাৎ আপনি ওইখানে যেটা সিলেক্ট করবেন ওই বেসিসে এখানে ট্যাবগুলো থাকবে। ঠিক আছে, এরপরে আবার দেখেন, ধরেন যে আমি এখানে এমপ্লয়মেন্টটা উঠাই দিলাম। এমপ্লয়মেন্ট উঠাই দিয়ে আমি কি করলাম, র্যান্ট সিলেক্ট করলাম। খেয়াল করেন, র্যান্ট সিলেক্ট করলাম, এখন 7 কন্টিনিউতে গেলাম। এরপরে দেখেন শুধু রেন্ট আসছে, দেখছেন, শুধু রেন্ট আসছে, আর কোনোটা আসে নাই। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি এখানে যেটা সিলেক্ট করবেন ওইটাই আসবে। এখন আমি ধরেন যে এগ্রিকালচারাল, বিজনেস আর ক্যাপিটাল গেইন তিনটে একসাথে সিলেক্ট করলাম বোঝানোর জন্য আপনাদেরকে। হ্যাঁ, দেখেন এই তিনটাই আসবে। এ দেখছেন, এগ্রিকালচারাল, বিজনেস, ক্যাপিটাল গেইন। ঠিক আছে, সো অর্থাৎ যেটা আপনার জন্য দরকার আপনি ওইটাই সিলেক্ট করবেন, এবং ওই রিলেটেড ট্যাবটা আপনি ইনকাম ট্যাবের অধীনে সাব ট্যাব হিসেবে পেয়ে যাবেন। ঠিক আছে, দেখেন আমি এখন বাকি দুইটা সিলেক্ট করলাম, এটাও আপনার অ্যাজ ইউজুয়াল পাবেন। এই যে দেখেন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আর ইনকাম ফ্রম আদার সোর্স। ওকে, এখন আসেন এটা দেখাই কোনটা। এটা হচ্ছে আপনার এই যে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, এই চারটা। ধরেন যে আমি অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম সিলেক্ট করলাম, তাহলে দেখেন এখানে নতুন আরেকটা ট্যাব ওপেন হবে। এই যে দেখছেন, ফার্ম ইটিসি, ফার্ম এবং ইটসেপটা, মানে এখানে শুধু নামটা হচ্ছে ফার্ম ইটিসি। জিনিসটা এরকম না, আমি ফার্ম সিলেক্ট করছি, ফার্ম আসছে, ইওপি সিলেক্ট করলে ইওপি ইটিসি আসবে, এরকম না। মানে ইওপি সিলেক্ট করলেও নামটা আসবে এরকম, দেখেন ফার্ম ইটিসি। তার মানে কি, আপনি এখান থেকে যে কোনোটা একটা সিলেক্ট করলেই আপনার একটা নতুন ট্যাব আসবে। ঠিক আছে, আদারওয়াইজ ট্যাবটা আসতেছে না। আমি এখন কোনোটাই সিলেক্ট করি নাই, দেখছেন। দেন আমি আবার যখন এখানে অ্যাপ্লিকেবল যে কোনো একটা সিলেক্ট করলেই, যে কোনো একটা যদি আমি সিলেক্ট করি, দেখেন এই যে কোনো একটা সিলেক্ট করলেই আমার কি হচ্ছে, এই যে ফার্ম ইটিসি আসতেছে। দেন এখানে এসে আমাকে বলতে হবে কোন ধরনের আয় করবি। এটা নিয়ে আমরা ডিটেলস আলাদা ভিডিওতে আলোচনা করবো, যেহেতু আজকে অ্যাসেসমেন্ট রিলেটেড, অ্যাসেসমেন্টের পুরো ডিটেলস আলোচনা করতেছি। ওকে, সো তাহলে এটা জানলেন। এরপরে দেখেন ভলেন্টারি ডিসক্লোজার, এটা একটু সিলেক্ট করি। হ্যাঁ, এটা উঠাই দিই। আচ্ছা, এখানে দেখেন এই ডায়ালগ বক্সটা বা ওয়ার্নিংটা কেন আসতেছে, এটা একটু আলোচনা করি। এটা হচ্ছে দিস অ্যাকশন উইল রিমুভ অল। আচ্ছা, এখানে কি করছি আমি, দেখেন আমার এখানে ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, এটা টিক চিহ্ন দেওয়া আছে, দিয়ে আমি ধরেন যে কিছু ডাটা ইনপুট করেছি, এখন আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। আমি যখন এটা বাদ দিয়ে দিচ্ছি, আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে ভাই দিস অ্যাকশন উইল রিমুভ অল ফরেন ইনকাম ডাটা। আপনার এই যে ফরেন ইনকামে যে ডাটাটা আপনি দিয়েছেন এটা কিন্তু ডিলেট হয়ে যাবে। আপনি কি স্টিল রিমুভ করতে চান? আমি যদি ক্যান্সেল দিই তাহলে আর ডিলেট হবে না, আর আমি যদি আবার রিমুভ দিই তাহলে দেখেন ডিলেট হয়ে গেছে। বা এখন ধরেন আজ এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এটা আমি রিমুভ করতে চাচ্ছি। আমি যখন এখানে আনমার্ক করতেছি, বলতেছে দিস অ্যাকশন উইল রিমুভ অল
ইন্টারেস্ট অন সিকিউরিটি ডাটা, এটা আসলে সিকিউরিটিজ বা ফাইন্যান্সিয়াল অ্যাসেট, নামটা অ্যাসেটও দিতে পারতো, ফাইন্যান্সিয়াল অ্যাসেট একই কথা। অর্থাৎ এই ডাটাটা ডিলেট হয়ে যাবে, আমি কি স্টিল ডিলেট করতে চাচ্ছি, আমি ইয়েস টিক চিহ্ন দিলাম, মানে জাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছে আপনাকে, আপনার ভুলবশত তো এখানে কি হইতে পারে, চাপ পড়তে পারে, এই জন্যই ওয়ার্নিংটা দিচ্ছে। এখন আসে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে আমি ক্লিক করলাম, কি কি দেখানোর জন্য, এই যে ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম দেখানোর জন্য। আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট নিয়েছি আর ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকামটা নিয়েছি। আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট নিতে পারি, যে কোনোটা নিতে পারি, অসুবিধা নাই। আচ্ছা, তো আমি 7 কন্টিনিউ দিচ্ছি। 7 কন্টিনিউ তো দেওয়ার পরে এই যে দেখেন আলাদা আরেকটা ট্যাব আসছে, ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম। ঠিক আছে, ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম ফার্স্ট শিডিউল অনুসারে হয়, এটা নিয়েও আমরা কথা বলবো না, ডিটেলসে আলোচনা করবো না আজকের আমাদের ভিডিওটা, যেহেতু অ্যাসেসমেন্ট নিয়ে আমরা এখানে ডিটেলসটা মানে আর কথা বলতেছি না। তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি, এখানে প্রতিটা জিনিসই মার্ক করার সাথে কিছু ইনফরমেশন রিলেটেড থাকে। ওকে, তো আমি আবার আনচেক করতেছি, আনচেক করার সময় বলতেছি যে আপনি যা ডিলেট মানে দিয়েছেন সেটা ডিলেট হয়ে যাবে। তো আমি বলছি অসুবিধা নাই, ডিলেট করেন। দেন হচ্ছে 7 কন্টিনিউতে যাচ্ছি। এখানকার কথাগুলো তো বললামই, এটা অনুসারে আমার কোথায় কি ইম্প্যাক্ট আছে এটা বললাম। আচ্ছা, আরেকটা দেখেন, এই যে ট্যাক্স রিবেটের, আপনি যদি ট্যাক্স রিবেট নো দেন, আচ্ছা ইয়েস থাকুক, ইয়েস থাকার সময় আমি যখন 7 কন্টিনিউতে যাচ্ছি, এই যে দেখেন রিবেট একটা ট্যাব আছে, এই যে দেখতেছেন রিবেট ট্যাবটা, এখানে যেটা রিবেট ট্যাব, আমি ধরেন যে ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমি এখানে নো দিলাম। আমি যখন এটা নো দিচ্ছি বলতেছি আপনি এটা ডাটাগুলো ডিলিট হয়ে যাবে, আমি বলছি অসুবিধা নাই। দেন 7 কন্টিনিউ দিলাম, দেখেন রিবেট ট্যাবটা হাওয়া হয়ে গেছে, নাই, রিবেট ট্যাবটা নাই, যেহেতু আমি নো দিয়ে আসছি। ওকে, তার মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এটার সাথেও রিলেশন আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আমি সবগুলো নো দিলে, নো দিয়ে আমি বলতেছি যে আমি সাবমিশন করব না, বলতেছি যে ওকে। দেন আমি ধরেন যে এখানে দিলাম সে আমার 10 লাখ টাকার অ্যাসেট আছে বা 2 লাখ টাকার অ্যাসেট আছে, আমার একটা ছোট ফাইল, মাত্র 2 লাখ টাকার অ্যাসেট আছে। সো যেটা বলতেছিলাম, আমি সবগুলো নো দিয়েছি, নো দিয়ে আমি 2 লাখ টাকা দিলাম, অ্যামাউন্ট অফ গ্রস ওয়েল 2 লাখ টাকা। এখন 7 কন্টিনিউ দেওয়ার পরে দেখেন যেটা বলতেছিলাম, এখানে অ্যাসেট লাইবিলিটির ট্যাবটা কি হয়ে গেছে, হাওয়া হয়ে গেছে, অ্যাসেট লাইবিলিটিও নাই। তো এই ক্ষেত্রে আসলে আপনার রিটার্নে আসলে এই 2 লাখ টাকাই যাবে এবং আপনার কি আসবে দেখেন। সো এটা হচ্ছে IT10B, এই যে দেখেন IT10B, হ্যাঁ, যেটা IT10B এর রিকোয়ারমেন্ট, এটাকে বলে, আমি যে বললাম না এটার নাম হচ্ছে অ্যাসেট লাইবিলিটি স্টেটমেন্ট। দেখেন এখানে বলা আছে স্টেটমেন্ট অফ অ্যাসেট লাইবিলিটিজ অ্যান্ড এক্সপেন্সেস অ্যাজ অন 30/6/2025, অর্থাৎ 30/6/2025 ওনার অ্যাসেট এবং লাইবিলিটিগুলো কি সেটা দেওয়া আছে। এখানে যদি দেখেন এটা পুরোটা একদম ব্ল্যাঙ্ক, খালি, এই যে দেখেন সোর্স অফ ফান্ড থেকে দুনিয়ার সব খালি, কারণ আমরা সব খালি রেখে আসছি, শুধু 2 লাখ টাকা দিয়েছি আর কোনো ডাটাই দিই নাই, মানে ইনকামের কোনো ডাটাও দিই নাই। তো এগুলো নিয়ে ডিটেলস আমরা কথা বলবো না, আস্তে আস্তে কথা বললে আপনাদের অনেক ভালো আইডিয়া হয়ে যাবে। লাস্টে এসে দেখেন কোত্থেকে একটা 2 লাখ টাকা নিয়ে আসছে, মানে কোত্থেকে 2 লাখ টাকা নিয়ে আসছে বলতে কেন বুঝাচ্ছি, এখানে কোথাও নাই, টাকা কোথাও নাই, লাস্টে এসে এখানে 2 লাখ টাকা আসছে টোটালের মধ্যে। তাহলে এই 2 লাখ টাকা আসলে আপনি যে 2 লাখ টাকা দিয়ে আসছেন, হ্যাঁ, যে 2 লাখ টাকা আপনি দিয়ে আসছেন, ওই 2 লাখ টাকাই মূলত এখানে দেখাচ্ছে যে 2 লাখ টাকাই, ঠিক আছে। তো এই জন্য এটার ইম্প্যাক্টটা হচ্ছে এরকম। সো এই হচ্ছে আমি যদি বলি অ্যাসেসমেন্ট ট্যাবের ডিটেলস, এখানে আসলে আমাদের আর ওরকম লার্নিংয়ের কিছু নাই। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি ডিটেলসে সব কিছু আলোচনা করার। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, বা আরও কোনো কিছু যদি আপনাদের জানা থাকে আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করে কোশ্চেন করতে পারেন, আমরা চেষ্টা করব আনসার দেওয়ার জন্য। আর আপনারা চাইলে এই ফেসবুক গ্রুপটাতেও জয়েন করতে পারেন, এখানে আপনার যত ধরনের কোয়েরি আছে বা যত ধরনের সমস্যা আছে আপনি চাইলে পোস্ট করতে পারেন, আমরা সেটার আনসার দেওয়ার চেষ্টা করব। সো ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।